Newman Studios presents অমাবস্যার শুক্রবার। রাত 11:50। অমাবস্যার শুক্রবারে দ্বিতীয় সিজনের চতুর্থ এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। আমি সিএম আছি আপনাদের সাথে, আমার সাথে আছে আথারিন এবং আজকের অতিথিরা। শো শুরু করার আগে আপনাদেরকে শোয়ের কিছু নিয়ম কানুন জানিয়ে দেই। ভয়েস চ্যানেল আসার আগে অবশ্যই নিজেদের মাইক্রোফোন মিউটে রাখবেন এবং গ্রুপি বটের সাউন্ড কমিয়ে রাখবেন কিছুটা, যাতে শো শুনতে আপনাদের কোনো অসুবিধা না হয়। বটের সাউন্ড কমাতে ভয়েস চ্যানেলের বটে ক্লিক করে সাউন্ডের বারটি আপনার মন মতো অ্যাডজাস্ট করে নেবেন। আর নো মাইক চ্যাট নামক টেক্সট চ্যানেলটি আপনাদের মতামতের জন্য খোলা রয়েছে। শো নিয়ে, স্টোরি নিয়ে আপনাদের যে কোনো মন্তব্য লিখে ফেলতে পারেন সেখানে। মেসেজে শো এর হোস্টদের মেনশন করে লিখে ফেলুন আপনার মেসেজ এবং আমরা সেটি পড়ে শোনাবো। আর আমাদের ঘটনা পাঠাতে চাইলে লিখে ফেলুন আমাদের ইমেল অ্যাড্রেসে। আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে studiosnewmoon615@gmail.com। সেখানে আপনার নাম, ঠিকানা এবং আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাটি আমাদেরকে লিখে পাঠাতে পারেন। এছাড়াও আপনারা আমাদেরকে ভয়েস রেকর্ডিংও পাঠাতে পারেন। আর শো নিয়ে, ঘটনা পাঠানো নিয়ে যে কোনো ধরনের জিনিসপত্র জানতে জয়েন করতে পারেন আমাদের ডিসকর্ড সার্ভারে। আমাদের ডিসকর্ড সার্ভারের লিঙ্কটি যথাযথ জায়গায় দেওয়া রয়েছে। আজকে প্রথম ঘটনাটি শুরু করব একটি ইমেল দিয়ে, যে ইমেলটি আজকে আমাদেরকে পড়ে শোনাবে আথারিন। আমরা এখন সোজা চলে যাবো আথারিনের কাছে। ধন্যবাদ শ্যাম ভাইয়া। ঘটনাটি যিনি পাঠিয়েছেন তিনি লিখেছেন, ঘটনাটি আমার খালাতো বোন মিমের কাছ থেকে শোনা। আমি আমার মতো করে সেটি লিখছি, ভালো লাগলে পড়ে শোনাবেন। মাঝরাতে ঘরের সোফার একা বসেছিল মিম। খালু আর খালা নানু অসুস্থ বলে ওকে একা রেখেই নানু বাড়ি গিয়েছে। পরীক্ষার কারণে যেতে পারেনি সে। ওরা এই বাড়িতেই উঠেছিল মাত্র 3 দিন হয়। ওদের আগে ভাড়া ছিল সদ্য বিবাহিত দম্পতি। তারা নাকি মাঝরাতে রহস্যজনকভাবে খুন হয়। স্বামীকে কারা যেন নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছিল, আর স্ত্রীর লাশ পাওয়া যায় টয়লেটে ঝুলন্ত অবস্থায়। যদিও ঘরের ভিতর থেকে বন্ধ ছিল এবং বাইরে থেকে কারো ভিতরে ঢোকার কোনো আলামত পাওয়া যায় না। স্ত্রীর লাশ ময়না তদন্তে বোঝা যায় যে আত্মহত্যা করেছে। তদন্তকারী পুলিশ নিশ্চিত হয় যে মেয়েটি প্রথমে স্বামীকে কুপিয়ে হত্যা করে এবং পরে নিজে আত্মহত্যা করে। তবে দুপক্ষেরই আত্মীয় স্বজনরা অস্বীকার করে বিষয়টা। ঘটনার মাত্র 2 মাস আগে ওরা বিয়ে করেছিল এবং তাদের পারস্পরিক বোঝাপড়াটাও ছিল চমৎকার। এমনটা তাদের আত্মীয় স্বজনরা জানিয়েছিলেন, বলেছিলেন। তাদের মাঝে এমন কিছু ঘটতে পারে যে স্ত্রী স্বামীকে খুন করে আত্মহত্যা করবে তা না। তবে পুলিশ অনেক তদন্ত করেও অন্য কিছু বের করতে পারেনি। যাই হোক, কেসটা এক হিসেবে যেমন মীমাংসিত, আরেক হিসেবে রহস্যজনক। আজও কোনো সুরাহা হয়নি সেই পর। পরের পরীক্ষা 3 দিন পর, তাই মিমের উপর তেমন একটা চাপ নেই। তাই সেই ঘটনা নিয়ে ভাবতে থাকে। মিম আনমনে দম্পতির কথা ভাবছিল,
আর কোনো দিক দিয়ে মনোযোগ ছিল না তার। হঠাৎই মিম সামনে দেখতে পেল বিভৎস নারী মূর্তি ঘরের কোনায় দাঁড়িয়ে আছে। গলায় একটা কাটা দাগ তাকে ভয়ঙ্কর করে তুলেছে। নারী মূর্তিটা অনেকটা 19-20 বছরের মেয়ের মতোই দেখতে, তবে হাঁটা চলা অনেকটা মিষ্টিতে পাওয়া ঘুমন্ত মানুষের মতো। ঘাটটা বিশ্রী ভাবে বেঁকে আছে, যেন কেউ তার ঘাটটা ভেঙে দিয়েছে কিংবা ফাঁসিতে ঝোলার কারণে মটকে গেছে। তার গলার বীভৎস দাগটা ফাঁসিতে ঝোলারই সাক্ষী দিচ্ছে। আনমনে থাকা এতক্ষণ ওদিকে খেয়াল ছিল না মিমের। হঠাৎ নারী মূর্তিকে দেখে সাংঘাতিক ভয় পেয়ে যায় মিম। তবে কি এক অদ্ভুত আকর্ষণের চোখ সরাতে পারে না সে। চিৎকার করতে চায় মিম, কিন্তু গলা দিয়ে কোনো স্বর বের হয় না তার। তারপরে ওই নারী মূর্তির পিছন থেকে আবির্ভাব হয় আরেকটি মূর্তি। ওটাকে দেখে আতঙ্কে জ্ঞান বুদ্ধি লোপ পায় তার। সদ্য আবির্ভূত মূর্তিটাকে দেখে মিমের মনে হয় এতক্ষণ দেখা মূর্তির আগের মূর্তির তুলনায় অনেক বেশি ভয়ঙ্কর। দ্বিতীয় মূর্তির সর্বশরীর বিভৎস কোপানো চিহ্ন, আর তার থেকে সিমকি দিয়ে রক্ত বের হচ্ছে। দুটো মূর্তি ধীর ধীর পায়ে এগিয়ে আসছিল, আর আতঙ্কে কুকড়ে যাচ্ছিল মিম। চিৎকার করে উঠে মিম, কিন্তু ফাঁকা বাড়িতে কেউ শুনছিল না তার সেই চিৎকার। মূর্তিগুলো ধীর পায়ে এগিয়ে আসছিল আর আতঙ্কে ফোটার সাথে মিশে যাচ্ছিল মিম। সে জানে এখন তার বাঁচার রাস্তা একটাই, কিন্তু সেটা করতে সে মানসিক শক্তি দরকার। সেটা করারও শক্তি সে হারিয়ে ফেলেছে। হঠাৎই দ্বিতীয় মূর্তিটা বিভৎস কণ্ঠে বলে ওঠে, আজ তোকে কে বাঁচাবে? এইটুকু বলার পর মিম হাঁপাচ্ছিল বেশ। ভূতে বিশ্বাস না করায় আমি তেমন মেনে নিতে পারলাম না তার কথাগুলো। তখন সে আমাকে দেখে বলল, বিশ্বাস করছিস না তো তুই? তখন সে তার বসার ঘরের সেই কোণাটা আমায় দেখালো। আমি অবাক হয়ে গেলাম। আমি বললাম, কিভাবে? সে বলল, সেই পুরুষ কণ্ঠের কথাটা শোনার পর হাতের কাছে পাওয়া গ্লাসটা ছুঁড়ে মারে ওদের দিকে। সামনের থাকা নারী মূর্তির সামনে গিয়ে ভেঙে গ্লাস। হেঁটে আসার সময় ভাঙা গ্লাসটা যেন পা কাটছিল নারী মূর্তি। রক্তের ছাপগুলো আমি দেখতে পেয়েই অবাক হয়ে গিয়েছিলাম। এরপর হঠাৎ বেল বাজায় অবাক হয়ে যখন ফিরে তাকাই মিম, ততক্ষণ যেন আলো আলো লাগছিল চারপাশ তুলনামূলক। আর এরপর নাকি মিম ফিরে তাকায় দেখে মূর্তিগুলো নেই সেখানে। তবে শুকনো রক্তের পায়ের ছাপগুলো আমি নিজেই দেখেছি। মিম আর তার পরিবার ওই বাসা এখন আর থাকে না, তবে এখনো সেই পুরুষ কণ্ঠ নাকি তার কানে বেজে। কেন এসেছিল তারা? কথাটা কেনই বা বলেছিল? চলে যাওয়ার আগে কেনই বা চলে গেল? আর পায়ের ছাপই বা কেন রেখে গেল? এগুলোর উত্তর না মিমের কাছে আছে, না আমার কাছে। ধন্যবাদ। ধন্যবাদ আথারিন। সবাই বলে আত্মহত্যা নাকি মহাপাপ। ইহকাল পরকাল দুটি যেন তার জন্য অসহ্যদায়ক হয়ে যায়। প্রশ্ন, সে অসহ্য ব্যাপার হত্যার পর মানুষ কেনই বা বেছে নেবে? যদি হচ্ছে পরবর্তীতে একই বাসায় আসা অন্য কোনো একজনকে এভাবে বলতে হয়, আজকে তোকে কে বাঁচাবে? ভেবে যদি দেখতে বলি, নিজের ঘরের একদম ঠিক কোনায় যে জায়গায় আলো ঠিক মতো পৌঁছায় না, সেখানে যদি দেখতে পান দুটো ছায়ামূর্তি দাঁড়িয়ে আপনাকে ডাকছে, অথবা দুটো ছায়ামূর্তি সে মৃতদের দ্বারা আপনাকেও নিয়ে যেতে চাইছে, কেমন লাগতে পারে? জানাতে আমাদেরকে লিখে ফেলতে পারেন ডার্ক চ্যাটে,
আর অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন যাতে আপনারা হোস্টদের যে কোনো একজনকে বা হোস্টদের দুজনকে মেনশন করেন। আমাদের সাথে অলরেডি এখানে জয়েন করেছে ফ্রোজেন ফায়ার এবং জিনিয়া, তোমাদেরকে ধন্যবাদ জানাই জয়েন করার জন্য। এবার চলে যাব পরবর্তী ঘটনায়। পরবর্তী ঘটনার জন্য চলে যাব প্রাপ্তির কাছে। প্রাপ্তি, ঘটনাটি আমার খালাতো বোনের সাথে ঘটা। খালা মারা যাওয়ার 2 বছর পর ঘটনাটি ঘটে। চলে যায় ঘটনায়। সময়টা বর্ষাকাল, এখন রাত। তিথি নিজের পড়া টেবিলে বসে পড়াশোনা করছে। তিথি ক্লাস 10-এ বিজ্ঞান বিভাগে পড়ে। সামনেই ওর 2য় সাময়িক পরীক্ষা, তাই মন দিয়ে পড়াশোনা করছে। তিথির বাবা আছে, কিন্তু মা নেই। ওর মা বছর খানেক আগে একটা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর থেকে ওর বাবাই ওর সব। কিছুদিন আগে মায়ের কথা তার খুব মনে পড়ে হঠাৎ। মায়ের সুটকেসের মধ্যে পুরানো কাপড় চোপড়, জুতো সব দেখা শুরু করলো। মায়ের জুতোটা তার পায়ের মাপের, ভাবলো সেটা বের করে রাখা উচিত। সে সেটা তার রুমে এনে রেখে দেয়। তো যাই হোক, রাত এখন প্রায় 9:30 বাজে। বায়োলজি বইটা বের করে পড়তে লাগলো। এমন সময় হঠাৎ করে কারেন্ট চলে গেল। তিথি মনে মনে বেশ বিরক্ত হলো। উফ, কারেন্ট যাওয়ার আর মনে হয় সময় পেল না। কিছুক্ষণ পর বাতাস বইতে শুরু করলো। এমন সময় ওর বাবা ওকে খেতে ডাকলো। মোমবাতির আলোয় বসে খাওয়া দাওয়া করতে লাগলো। খাওয়া দাওয়া শেষ করে নিজের রুমে গিয়ে এলইডি লাইটটা জ্বালিয়ে আবার পড়াশোনা করতে লাগলো। পড়াশোনা করতে করতে কখন যে রাত 12:30 বেজে গেল সে বুঝতেই পারল না। হঠাৎ ও শুনতে পেল কে যেন ওকে বলছে, বেশি রাত জেগে পড়াশোনা করিস না মা, শরীর খারাপ করবে। গলার স্বর শুনে চিনতে পারল তিথি। এই গলার স্বর তার মায়ের। তিথি লাইটটা অফ করে যখন ঘুমাতে যাবে তখনই তার মনে পড়ল তার মা তো বছর খানেক আগে গাড়ি দুর্ঘটনায় মারা গেছে। তাহলে কে এসেছিল তার রুমে? রাতের বেলা সে গায়ে কাঁথা না দিয়ে শুয়ে পড়েছে। এদিকে বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে, অনেক ঠান্ডাও পড়েছে। রাত যখন খুব গভীর তখন কে যেন তার গায়ে কাঁথা জড়িয়ে দেয়। সকালে যখন ঘুম ভাঙল তখন আকাশটা পরিষ্কার। ঘুম ভাঙলে সে দেখলো তার গায়ে কাঁথা দেয়া। সে ভাবলো হয়তো তার বাবা দিয়েছে। যাই হোক, দাঁত ব্রাশ করে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করতে নিচে নামলো। খেতে খেতে তার বাবা বলল, সরি রে মা, তোকে কাঁথা দিতে ভুলে গিয়েছিলাম। বাবার কথা শুনে তিথি অনেক অবাক হয়ে যায়। তিথি ভাবে রাতে দরজা জানালা সব বন্ধ ছিল, তাহলে তার ঘরে ঢুকলো কে? ওর বাবার আসার তো প্রশ্নই নেই, কারণ ওর বাবা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। একবার ঘুমিয়ে গেলে সহজে আর ভাঙে না। যাই হোক, তিথির পড়তে যাওয়া লাগবে, তাই সে বের হয়ে যায়। রাস্তায় হাঁটতে হাঁটতে রাস্তা পার হওয়ার সময় হঠাৎ তার পায়ের জুতো ছিঁড়ে যায়। সে ঠিক করতে যাবে এমন সময় তার জামার এক অংশ পাশের খাম্বার তারের মধ্যে আটকে যায়। সামনের দিক দিয়ে একটি ট্রাক ধেয়ে এসেছিল। সে রীতিমতো হিমশিম খাচ্ছিল। অঘটনটা ঘটাতে যাবে ঠিক তখনই তার কাছে মনে হলো কে যেন তাকে হিঁচড়ে রাস্তার সাইডে এনে বাঁচিয়েছে। সাথে তিথি বলে আওয়াজও হয়। আওয়াজটা তার মায়ের আওয়াজের মতো। জুতোগুলো ট্রাকের চাপে মুচড়ে গেছে। কে বাঁচালো তাকে? কিন্তু তিথি বিজ্ঞান বিভাগে পড়ে।
সে বিজ্ঞানের বাইরে যে কোনো কিছু আছে তা সে বিশ্বাস করে না। সে বিশ্বাস করে ভূত বলতে কিচ্ছু নেই, সব মানুষের মনের ভূত। কিন্তু একদিন তার বাবা তাকে বলল, এই পৃথিবীতে এমন কিছু ঘটনা ঘটে বা কিছু আছে যার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। বাবার কথা শুনে সে আবার নতুন করে ভাবতে লাগলো, আসলেই বিজ্ঞানের বাইরে অনেক কিছু আছে। তা না হলে সেদিন রাতে কে তাকে ডাক দিয়েছিল, কে তার গায়ে কাঁথা জড়িয়ে দিয়েছিল, তাকে কে এত বড় অঘটন থেকে বাঁচিয়েছিল? এইসব কাজ তো তার মা করত। প্রতি রাতে তার মা তাকে খাওয়া দাওয়ার পর শুয়ে থাকতে বলতো। তার মা রাতে তার কাঁথা জড়িয়ে দিত। এইটুকু ভেবেই তিথির গায়ে কাঁটা দিয়ে উঠে। ওর ধারণা এইসব তার মায়ের করা। ধন্যবাদ। ধন্যবাদ প্রাপ্তি, ঘটনাটা আমাদের সাথে শেয়ার করার জন্য। আত্মা ক্ষতি করার জিনিসটা আমাদের সবার কাছেই শোনা, কিন্তু আত্মা যে কোনো মানুষকে বিপদ থেকে বাঁচাতে পারে সেটা অবশ্য সব জায়গায় শুনতে পাওয়া যায় না। যাই হোক, কিছু কমেন্ট পড়া যাক। সিয়াম ভাইয়াকে বলবো কিছু কমেন্ট পড়ার জন্য। সিয়াম ভাইয়া। আমাদের ডার্ক চ্যাটে প্রচুর মেসেজ আসছে। এখানে ডিপ্রেস চিকেন, আলাদিন হু, মিশন পাই, এছাড়াও শার্লক, সায়ের জরু ছাড়াও আরো অনেকেই মেসেজ করে। আমাদেরকে ভালো মানুষ লিখেছেন, অসাধারণ ছিল। সায়ের জরু লিখেছে বেশ ভালো ছিল। শেষ করার সময় লিখছেন আমাদের। এছাড়াও আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা যদি আমাদেরকে আপনাদের মন্তব্য লিখে পাঠাতে চান তাহলে অবশ্যই অবশ্যই পোস্টে মেনশন করে লিখে ফেলবেন। এছাড়াও আমাদের ফেসবুক লাইভ স্ট্রিম থেকে যারা শুনছেন তারা আমাদেরকে কমেন্ট করতে পারেন। আমরা আপনাদের কমেন্টটি পেলে পড়ে শোনাবো। আজকের স্পেশাল এপিসোডের যে পার্টটির জন্য আপনাদের অপেক্ষা ছিল সেই জিনিসটি আজকে আবার বলছি। আজকে একটি নেক্সট স্টোরি আমরা আপনাদের জন্য প্লে করে শোনাবো। সেই স্টোরিটির নাম মায়া। আশা করি আপনাদের শুনতে ভালো লাগবে। শুরু করার আগে মায়া নিয়ে কিছু বলে নেব। তার আগে আপনাদের শোনার সুবিধার্থে এবার বলবো গ্রুভি ওয়াটার সাউন্ডটি কিছুটা বাড়িয়ে নেবেন, যাতে হচ্ছে আপনাদের শুনতে কোনো অসুবিধা না হয়। আর এটি মূলত একটি হরর স্টোরি যেটি এনএমসি দ্বারা ইনঅ্যাক্ট করা হয়েছে এবং এডিট করা হয়েছে। আশা করি আপনাদের ভালো লাগবে। আমরা এখন সোজা চলে যাব মায়াতে। সালমান সাহেব ও তার স্ত্রী, তারা দুজনেই চাকুরিজীবী। তাদের একটাই মাত্র ছেলে, অলি। ও লেভেলে পড়ে। আর একটা কাজের মেয়ে, কত আর বয়স, 9-10 হবে। স্কুলে পড়লে ক্লাস 4-এ পড়তো হয়তো। গ্রাম থেকে আনা এই গরিব ঘরের মেয়েটার সারা গায়ে মারের দাগ। মায়া নামের এই মেয়েটি অবশ্য অপ্রাণ চেষ্টা করে তার গায়ের দাগগুলো যাতে কেউ না দেখে। কিছু গরম ছেনির ছ্যাঁকার দাগও আছে। এই সবই বাড়ির গিন্নির কাছ থেকে পাওয়া। কিছু কিছু বাড়ির কর্তারও আছে। আজও তারা ফিরে এলে একটা কিছু হবে, কারণ আজও মায়া একটা কাজ করেছে, মানে ঘটনাটি ঘটে গেছে আর কি। তার অজান্তেই, কিংবা হতে পারে ঘটনাটি ঘটিয়েছে অলি। ড্রয়িং রুমের কাচের দামি স্ট্রেটি ভেঙে ফেলেছে। মায়ার ইদানিং কেন জানি মনে হচ্ছে এই ভাঙাভাঙির কাজগুলো আসলে করে অলি। দামি একটা কিছু ভেঙে ফেলে তারপর দোষটা ফেলে মায়ার উপর। তারপর যখন মায়াকে এলোপাথারি ভাবে মারা হয় তখন সে আড়াল থেকে উপভোগ করে। সোয়া 7টার দিকে তারা এলেন। আসামাত্র অলি নালিশ করলো অ্যাস্ট্রে ভাঙার ব্যাপারটি।
মায়া ভাবলো প্রতিবাদ করবে, কিন্তু পরে ভেবে দেখলো প্রতিবাদ করে কোনো লাভ নেই, ওরা কেউ বিশ্বাস করবে না। ঠিক তখনই মায়ার গ্রামের বাড়ি থেকে তার বাবা এলো। মায়ের বাবাকে ঘরের ভিতর ঢুকতে দেয়া হয় না। নিচের গ্যারেজে বাবার সঙ্গে দেখা করতে গেল মায়া। কিরে মা, কেমন আছোস? মায়া কাঁদতে শুরু করে, রীতিমতো হিচকি ধরে কান্না। বাবাকে জড়িয়ে ধরে সে বলা শুরু করে, ভালো না বাজান, আমারে নিয়ে যাও, এরা খালি আমারে মারে। বাবা রহমত আলী মেয়ের গায়ে হাত দিয়ে টের পান জায়গায় জায়গায় নানা রকম দাগ। বাজান, আমারে আইসকাই নিবা? আজকেই নিমু, এক্ষুনি নিমু, চল। ওই মিয়া, খাড়াও খাড়াও। তারা দুজনেই ফিরে দেখে বাড়ির দারোয়ান পিছনে দাঁড়ানো। কই যাও মাইয়া নিয়া? আমার মেয়েরে এখানে রাখুম না। সেটা বেগম সাহেবরে বলে নিবা না? আরে খাড়াও খাড়াও, অত সোজা না। তার দরকার নেই, আপনি বলে দিন। নিচ থেকে ফোন লাগায় দারোয়ান। খুব দ্রুত নেমে আসেন কর্তা আর গিন্নি। গিন্নি জিজ্ঞেস করেন, কি ব্যাপার, মায়াকে কোথায় নিয়ে যাচ্ছ? যে ওই আর এখানে থাকবার চায় না, ওরা আমি নিয়ে যাইতেছি। না, এটা বললে তো হবে না। ও আমার অনেক ক্ষতি করেছে, এর হিসেব নিকেশ শেষ করে ক্ষতিপূরণ দিয়ে তারপর যাবে। রহমত আলী কথা খুঁজে পায় না। খালাম্মা, মাফ করে দেন, ওরে নিয়ে যাই। আপনারও তো একখান ছেলে আছে, একটু তো দয়া দেখান। না, সেটা সম্ভব না। এই মায়া, তুই উপরে যা। মায়া উপরে যায় না, মাথা গোছ করে দাঁড়িয়ে থাকে। শোনো রহমত মিয়া, আজও সে একটা দামি জিনিস ভেঙেছে। আমার ধারণা এগুলো সে ইচ্ছে করেই করে। তোমার মেয়ের 3 মাসের বেতন পাওনা হয়েছিল, সবই আমি কেটে রাখবো, কারণ গত 3 মাসে সে আমার যা ক্ষতি করেছে সে আমি জানি। রহমত আলী অসহায়ের মতো তাকায় সাহেবের দিকে। তিনি কোনো কথা বলছেন না, সিগারেট ধরিয়ে তেরছা ভঙ্গিতে ধোঁয়া ছাড়ছেন আর রহমত আলীকে মাপছেন। হয়তো কিছু বলবেন, এবং বললেনও। এই, তুমি ওকে নিয়ে উপরে যাও তো, আমি দেখছি। মায়ার কান ধরে হির হির করে টেনে নিয়ে লিফটে উঠলেন গিন্নি। সাহেব, এই যে বুড়া মিয়া, তুমি তো একটা ফ্রড। আমি তো খবর পেয়েছি তুমি গ্রামে ভূত প্রেতের ব্যবসা করতে, নকল ভূত সেজে মানুষকে ভয় দেখিয়ে টাকা পয়সা হাতাতে। মেয়েটাকেও কি সেই ট্রেনিং দিয়েছ? যে না, কম বয়সে কিছু ভুল করছি পেটের তাগিদে, এখন এসব বাদ দিছি। শোনো, তোমার ওই কেসে আমি কিন্তু এখনো তোমাকে পুলিশে ধরিয়ে দিতে পারি। জি পারেন, আপনারা ক্ষমতাবান, সবই পারেন। তাহলে এখানে আর ভেজাল না করে বিদায় হও। এই দারোয়ান, গেট লাগাও। বলে কটকট করে খোলা লিফটের ভিতর ঢুকে যান সাহেব। এগিয়ে আসে দারোয়ান। এই মিয়া উঠ। ভাইজান, এক গ্লাস পানি খাওন যায়? যাইবো না কেন? ঢাকা শহরে পানির অভাব নাই, দোকানে দোকানে পানি। ফিল্টার পানি 1 টাকা দিবা, সাথে সাথে পানি দিব। যাও যাও বাইরো, গেট লাগামু। গেটের বাহিরে এসে রহমত আলী নিজের বড় অসহায় লাগে। বাড়িটার দিকে তাকায় সে। 8 তলা বিশাল বাড়ি, তার 7 তলায় থাকে তার মেয়েটা। পুরো বাড়ি ওই সাহেবের, সেরকমই শুনেছে। 7 তলায় সে থাকে, বাকিগুলো সব ভাড়া। গাড়ি আছে 2টা, টাকার অভাব নেই। তারপরও তার মেয়েটার উপর এত অত্যাচার। মেয়েটাকে দিল না পর্যন্ত। কিন্তু রহমত আলী ঠিক করেছে মেয়েকে না নিয়ে সে যাবে না, কিছুতেই না। কিন্তু কিভাবে? তার মনে পড়ে তরুণ বয়সে সে জিনের খেলা দেখাতো।
সবাই জানতো তার পালা জিন আছে। সেই জিনের অনেক ক্ষমতা, ভয় পেত সবাই। আসলে কিছু না কিছু অল্প বয়স্ক সাঙ্গপাঙ্গ নিয়ে সে আগে থেকেই প্রস্তুত থাকতো। তারপর একবার ধরা পড়ে গেল, জেল জরিমানা হলো। জেল থেকে বের হয়ে সে ভালো মানুষ। এখন সেই দিন নাই, বয়স হয়েছে, দারিদ্র হয়েছে নিত্যসঙ্গী, যে কারণে মেয়েটাকে শহরে দেয়া। অসম্ভব পিপাসা পেয়েছে রহমত আলীর, কোথাও পানি পেল না। হঠাৎ তার নজর গেল একটা ছাপড়া মসজিদের মতো বাড়ি, গাছপালায় ঢাকা। তার সামনে এক চিলতে জমিন, সেখানে একটা কল থেকে পানি পড়ছে। সেখানে ঢুকে পানি খেলো। কলটা বন্ধ করার চেষ্টা করলো, কিছুতেই বন্ধ হলো না, পানি পড়ছেই। তারপরও চেষ্টা করে কলটা বন্ধ করলো রহমত আলী। উপর থেকে চাপ দিয়ে প্যাচটা ঘড়ির কাঁটার উল্টো দিকে ঘুরালে কলটা বন্ধ হয়। কিন্তু রহমত আলীর ভেতরে ভেতরে অবাক হলো, এই কলের প্যাচটা তাহলে উল্টো। পানি খেয়ে যখন উঠে দাঁড়ালো, তখন একটা অদ্ভুত দৃশ্য দেখলো। ঠিক তার পেছনে একটা মানুষ দাঁড়িয়ে, বেশ লম্বা খালি গা, লোমশ শরীর, লুঙ্গিটা হাঁটুর একটু নিচে, তবে পা দুটো উল্টো, মাথা নেই। রহমত আলী সাহসী লোক। সে যখন ভূতের খেলা দেখাতো, তখন কিছু কিছু ঘটনা ঘটেছে যা ব্যাখ্যার অতীত। রহমত আলী অবশ্য তার লোকজনের কাণ্ড বলেই উড়িয়ে দিয়েছে। আজও সেই রকম কিছু একটা ভেবে সে দাঁড়িয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো দাঁড়িয়ে থাকা লোকটার দিকে। পায়ের পাতা দুটো উল্টো, তাতে কোনো সন্দেহ নেই। তবে কি লোকটা পেছন ফিরে দাঁড়িয়ে আছে? মাথা নিচু হয়ে দাঁড়িয়ে আছে বলে মাথা দেখা যাচ্ছে না? তখনই ফিস ফিস করে লোকটা বলল, রহমত আলী। কে? রহমত আলী, এবার তো শুরু করেন। কি নিয়ে শুরু করবো? আর আপনি কেডা? আমার থেকে কি চান? আমি আপনার সাহায্য করবার চাই, কিন্তু আপনার নিজেরও তো মানতে হবে নাকি? কি মানতে হইব? আর আগে আপনি নিজের পরিচয় দেন। আমার পরিচয় না জানলেও চলবে। আমি জানি আপনি আমার দীক্ষা বুঝিয়ে ভালাছেন আমি কি। আমি আপনার মায়ের ওইখান থেকে বাইর করতে আপনার সাহায্য করব। আমি আপনার সাহায্য কেন লমু? এক সময় তো নিতেন। সেইটা তো ছিল বুজরুকি, ছেলে পেলে সাহায্য লইতাম। তারা তো ছেলে পেলে ছিল না, তারা ছিল আমারই মতো। তাই কইতেছি, আমার সাহায্য নেই। আপনার মেয়ের বাসাইতে হবে, দেরি করবেন না। রহমত আলী অস্বস্তি নিয়ে খেয়াল করলেন অদ্ভুত মাথা নিয়ে লোকটা তার দিকে হেঁটে আসছে। চারদিকে একটা বিশ্রী কটু গন্ধ। ঘোড়ার পায়ের আওয়াজ শুনলেন, খট খট। লোকটা হেঁটে আসছে মানুষের পায়ে, কিন্তু শব্দ হচ্ছে খট খট খট। হালকা অনুশোচনা এবং হালকা ভীতি নিয়ে নিজেদের রুমে বসে আছেন সালমান সাহেব। মেয়েটার জন্য অল্প খারাপও লাগছে বটে, তবে তার মাথায় অন্য চিন্তা ঘুরছে। তার কিছুটা অংশ রহমত মিয়াকে নিয়ে। স্ত্রীকে জিজ্ঞেস করলেন, মায়াকে খেতে দিয়েছো কিছু? না পাগল, হারামজাদি আজ উপোস থাকবে, রান্নাঘরে আটকে রেখেছি। এভাবে একটা বাচ্চা মেয়েকে পুরো রাতটা পর খেতে না দেওয়াকে ভালো দেখায়? ভালো দেখাবে না কেন? এত টাকা লোকসান করলো, তার মাসুল কে দেবে? ওর বাপ। ওর বাপ? তুমি আবার ওর বাপকে নিয়ে কি ভাবছো? সন্ধ্যায় দেখলাম বেশ চুপ ছেলে, কি হয়েছে? রহমত আলী ছিল একটা জোচ্চু, সে নাকি জিন পালতো। তবে কি এখন তুমি একটা ভণ্ডকে ভয় পাচ্ছ? তুমি ওকে কিন্তু আসলে বেশ নিচু করে দেখছো। ওকে নিয়ে বেশ কিছু ঘটনা আমি শুনেছি, যেগুলো মোটের সুবিধে ঠেকছে না।
টাকার জন্য মানুষ কত কিছুই না করে, সব কথা কি বিশ্বাস করতে হয়? সেজন্যই তো ভাবছি লোকটা তার মেয়েকে নিয়ে ভাবছে এখন। অলিকে নিয়ে বলেছিল তো, ছেলেটা এমনি একটু রুক্ষ মেজাজ, হতে পারে দোষটা আমাদের অলিরই ছিল। মুখে দেখি যা আসছে তাই বলে যাচ্ছ। আমার ছেলে কিছু করেনি, আর কিছু সস্তা লোকের কথাবার্তায় আমার ছেলেকে টানছো কেন? টানছি না, সাবধান হওয়াটা কখনোই দোষের না মনে না। আর তোমার ছেলে যে ধোয়া তুলসী পাতা না, সেটা তুমি ভালো করেই জানো। যা হোক, বাদ দাও। অলিকে ঘুমিয়ে পড়তে বলেছো? হ্যাঁ বলেছি, ঘুমিয়ে পড়েছে। ভালো করেছো, কিন্তু ম্যাচটা তো লাগবে। প্লিজ একটু নিয়ে আসবে। উফ, কতবার বলেছি একটা লাইটার কিনে রাখতে পারো না? ওই যে চাবি, যাও ম্যাচটা এনে রান্নাঘরটা আবার লক করে দিও। চাবি নিয়ে এগিয়ে যান সালমান সাহেব রান্নাঘরের দিকে। তার পকেটে ম্যাচ ঠিকই আছে। তিনি রান্নাঘরে যান অন্য উদ্দেশ্যে। রান্নাঘরের দরজা খুলে অবাক হলেন, মেয়েটি নেই। এদিক ওদিক তাকালেন অবাক হয়ে। তারপর যা দেখলেন তাতে বুকটা হিম হয়ে গেল। চুলার কাছে দাঁড়িয়ে রহমত আলী হাসি মুখে। তাকে দেখে এগিয়ে এলো রহমত আলী। তুমি এখানে ঢুকলে কিভাবে? আমার মেয়েরে নিতে ঢুকছি। আপনি এত রাতে এখানে কি বিষয়? আগুনের খোঁজ আইছেন? ম্যাচ তো আপনার পকেটেই আছে। বলতে বলতে ধপ করে পকেটের ভেতরে ম্যাচটা জ্বলে উঠলো, যেন একসঙ্গে সবগুলো কাঠি জ্বলে উঠলো। প্রচন্ড ভয় হতভম্ব সালমান সাহেব হাতের থাবা দিয়ে আগুন নেভানোর চেষ্টা করলেন। আগুন নিভেছে বটে, তবে নাইলনের প্যান্ট তার পায়ের চামড়ার সঙ্গে দগদগে ঘায়ের মতো লেগে আছে। তার প্রচন্ড চিৎকার শুনে ছুটে এসেছে মা আর ছেলে অলি। কি হচ্ছে এসব? রান্নাঘরে রহমত আলীকে দেখে দুজনেই হতভম্ব। মেঝেতে সালমান সাহেব শুয়ে কাতরাচ্ছেন। মেয়েরে নিতে আইসা দেখেন তো কত ঝামেলা। হাসি মুখে বলে রহমত আলী। ঢোক গেলেন মিসেস সালমান। অসম্ভব ব্যাপার, মেয়েটি ঘরে নেই, কিন্তু ওর বাবা ঘরে ঢুকলো কিভাবে? হঠাৎ নজর গেল চুলাটা জ্বলছে, তার উপর ছেনি দেয়া, সেটা টকটকে লাল হয়ে আছে। এই ছেলে, এদিকে আহ, আমার কাছে আহ। অলির উদ্দেশ্যে বলে রহমত আলী। এই তুমি ঘরে ঢুকলে কিভাবে? আমি পুলিশ ডাকবো। ডাকেন ডাকেন, জলদি ডাকেন। এই ছেলে। অলি বাধ্য ছেলের মতো রহমত আলীর কাছে যায়। তোমার বাপ মারে বলো তো, আমার মেয়ে যে জিনিসপত্র ভাঙতো, আসলে সেগুলো কে ভাঙতো? আমি। বিড়বিড় করে বলে অলি। আসলে আমি ভাঙতাম, দোষ দিতাম মায়া। হঠাৎ আত্মচিৎকার দিয়ে উঠল অলি। মিসেস সালমান দেখেন রহমত আলীর হাতে লাল হওয়া সেই ছেনিটা আর অলির পিঠের দিক থেকে ধোয়ার মতো কিছু উঠছে, চামড়া পোড়ার গন্ধ। আর তখনই ঘুমটা ভেঙে যায় মিসেস সালমানের। বুকটা ধকধক করছে। তাও ভালো এটা একটা স্বপ্ন ছিল, কিন্তু চামড়া পোড়ার গন্ধটা আছে। পাশে মুখ হাঁ করে ঘুমাচ্ছে মিস্টার সালমান। ওর ঘুমটা বড্ড বিশ্রী। কি মনে হলো তার? উঠে বসলেন। রান্নাঘরে একটু যাওয়া যাক, মেয়েটারই খোঁজ নেওয়া যাক। রান্নাঘরের তালা খুলতে গিয়ে অবাক হলেন মিসেস সালমান। তালা খোলা, রান্নাঘরে কেউ নেই। সাদা টাইলসে ঘোড়ার খুরের দাগ। মিসেস সালমান খেয়াল করলেন সারা ঘরময় খুরের দাগ। কাদামাখা দু পায়ে কোনো ঘোড়া যেন সারা ঘরময় হাঁটছে। রান্নাঘর থেকে বের হয়ে পা দুটো গেছে ঘরের দিকে। ছেলের ঘরটা খোলা। ছেলে সাধারণত ঘর খোলা রেখে ঘুমায় না,
আজ কেন খোলা রাখলো? ভয়ে ভয়ে তার ঘরে ঢুকলেন মিসেস সালমান। ঘরে আলো জ্বলছে না, আর ঘরে কেউ নেই। কাপবোর্ডের সামনে ঝোলানো পর্দার তল দিয়ে একজোড়া ঘোড়ার পা দেখা যাচ্ছে। মিসেস সালমান হাঁটুতে জোর হারিয়ে ফেললেন, বসে পড়লেন মেঝেতে। তার দম আটকে আসছে। চিৎকার করে ছেলেকে ডাকার চেষ্টা করলেন, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বের হলো না। এই সময় দেখলেন ছেলের বিছানার উপর উঠে বসেছে মায়া। খালাম্মা, কি হয়েছে আপনার? মিসেস সালমানের মুখ দিয়ে শব্দ বের হয় না। তবে কি মায়া এতক্ষণ ছেলের বিছানায় শুয়েছিল? তিনি কি ভুল দেখেছেন? তাহলে তার ছেলে কোথায়? তিনি শরীরের সর্বশক্তি দিয়ে একটা চিৎকার দিলেন। তখনই কাপড়ের পর্দা সরিয়ে বের হয়ে এলো এক ঘোড়ার পাওয়ালা প্রাণীটি, যার উপর আধ পড়া অবস্থায় তার একমাত্র ছেলে অলি। তাকে দেখে মৃতই মনে হচ্ছে, যেন ঝুলে রয়েছে প্রাণীটার হাতের উপরে। ছুটে যাবার চেষ্টা করতে গেলেন মিসেস সালমান। তখন তার মনে পড়ল, ঘুম ভাঙার পর যে দেখলেন তার কর্তা হাঁ করে শুয়েছিল, তারও কি কিছু হয়েছে? ভাবতে ভাবতে পেছন থেকে গরম কিছু অনুভব করলেন তিনি। পিঠ যেন পুড়ে যাচ্ছে তার। খুরের মতো কিছু একটা যেন খুব গরম করে তার পিঠে লাগিয়ে পোড়ানো হচ্ছে তাকে। চিৎকার দিয়ে ওঠেন মিসেস সালমান। জ্ঞান হারাচ্ছে নাকি আর কিছু হচ্ছে বুঝে ওঠার আগেই মনে মনে এটাই ভাবছিলেন, তার স্বামী আর ছেলে কি জীবিত আছে? গ্রামের মেঠো পথ ধরে হেঁটে যাচ্ছে বাবা রহমত আলী আর মেয়ে মায়া। সন্ধ্যা নেমে এসেছে। নিঝুম গ্রামের পথ। অনেকটা পথ হাঁটতে হয়েছে বাবা আর মেয়েকে। তারপরও তারা আনন্দিত। ক্লান্তি তাদের স্পর্শ করেনি। বাজান, তুমি আমার ওই আজাবখানা থেকে বাইর করলা কেমনে? আমি করি নাই। তাইলে কে করছে? রহমত আলী কথা বলে না, হঠাৎ দাঁড়িয়ে পড়ে। তাদের পাশ দিয়ে অনেকগুলো ঘোড়া ছুটে চলে যায় ঝোপঝাড় ভেঙে। তাদের দেখা যায় না, তবে তাদের খুরের আওয়াজ আর বাতাসের ঝাপটা দুজনেই টের পায়। কেউ কিছু বলে না, আবার হাঁটতে শুরু করে মেঠো পথ ধরে। আকাশের চাঁদ হঠাৎ মেঘের আড়াল থেকে বের হয়ে তাদের ফিরে আসার পথ আলোকিত করে দেয়, যেন এটাই নিয়ম। ধন্যবাদ জানাই সবাইকে যারা এতক্ষণ ধরে ইনঅ্যাক্টটি শুনেছেন। এখন ইন অর্ডার অফ অ্যাপিয়ারেন্স আমি ক্যারেক্টারদের নাম বলব। রহমত আলী ক্যারেক্টারে ছিল উৎস, পরবর্তীতে মায়ের ক্যারেক্টারে ছিল প্রাপ্তি। মিস্টার সালমান এবং মসজিদের অদ্ভুত লোকের ক্যারেক্টারে ছিল সিয়াম আফতাব। মিসেস সালমানের ক্যারেক্টারে ছিল আথারিন এবং দারওয়ান সাথে অলি, দুজনেরই কণ্ঠে ছিল অনন্য। আর ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং এডিটের কাজ সম্পূর্ণ করেছে উৎস। আর আপনাদের কেমন লেগেছে জানাবেন। ইতিমধ্যে ডার্ক চ্যাটে ইনএক্স স্টোরি নিয়ে কিছু লেখা আসছে, আমি সেগুলো পড়ে শোনাবো। আমাদেরকে সায়ার জরু লিখেছে সেই ছিল, ট্রুটেন লিখেছে ভাই সেই ছিল। অসংখ্য ধন্যবাদ জানাই লাভ তোমাকে। আমাদেরকে ফিলিক্স লিখেছে অনেক কুল ছিল। সেনপাই লিখেছে সেই ছিল এটা ভাই। মিথিলা লিখেছে অনেক ভালো ছিল। এছাড়াও ডিপ্রেস চিকেন লিখেছে জোস হয়েছে, পুরো কাহিনী প্রেজেন্টেশন অসম, ধন্যবাদ জানাই। আমাদের ডার্ক নাইট লিখেছে ভয়েস অ্যাক্টিং ছিল জাস্ট চুম্বু, আরো চাই এরকম। দুর্ভাগ্যবশত আমরা এরকম কোনো শো আর এখানে করতে পারছি না।
বা আমরা এখানে থাকছি না। এটি আমাদের এখানে শেষ শো। আর এখানে যতদিন শো করেছি তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই সার্ভারের ওনার অন্তিক মাহমুদ এবং তাদের মডদের ফ্রোজেন ফায়ার বা অনিন্দ, এছাড়াও ট্রুটেন বা লাবিব, সবাইকে আমার পক্ষ থেকে খুব খুব বেশি ধন্যবাদ জানাই এরকম একটা প্ল্যাটফর্ম আমাদেরকে দেওয়ার জন্য। ধন্যবাদ জানাই ফ্যামটিকের প্রত্যেক মেম্বারকে যারা আমাদের সাথে প্রত্যেকটা সপ্তাহ এসে শুনেছেন, আমাদেরকে সাহায্য করেছেন, আমাদেরকে সাপোর্ট করেছেন। এরপরে আমরা হয়তো আমাদের নিজস্ব সার্ভারে ফিরে যাব, সেখানে আমরা শোটি কন্টিনিউ করবো ইনশাল্লাহ। আপনারা যদি আমাদেরকে সাপোর্ট করেন তাহলে আমরা আরো এগিয়ে যাব ইনশাল্লাহ, আরো এগিয়ে যাওয়ার চেষ্টা করব। শো শেষ করার আগে আমি যেসব মানুষদের ধন্যবাদ দিয়েছি, অন্তিক, অনিন্দ, তাদেরকে কিছু কথা বলার অনুরোধ জানাবো আমাদের শোয়ের ব্যাপারে। সবার আগে আমি অন্তিকের কাছে যেতে চাইবো। অন্তিক, যদি তুমি কিছু বলো। যেটা বলতেছিল ভাই যে এটা লাস্ট এপিসোড হিয়ার, অ্যান্ড এটার কারণ কি বা কেন কি হয়েছে এটা হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না। দ্যাটস নট দ্য ফ্যাক্ট, বাট আমার কয়েকটা জিনিস জাস্ট জানা রাখেন। সেটা হচ্ছে গিয়ে দ্য রিজন হি ইজ লিভিং বা দে আর লিভিং, এটা অনেক মহৎ। ঠিক আছে, মানে মহৎ বলতে আমি কেমনে বুঝাই যে লাইক যখন আমি শুনছি আই ওয়াজ প্রাউড অফ হিম। ওকে, সো ওইটার জন্য একটা হাততালি ফার্স্ট অফ অল, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে গিয়ে একটা জিনিস ক্লিয়ার করে দিতে চাই যে অমাবস্যা শুক্রবার এখানে শেষ হয়ে গেছে, যে ডাজন্ট মিন যে তারা কখনো ব্যাক করতে পারবে না। এই সার্ভার অলওয়েজ ওপেন ফর দেম। ওই যেসব ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো খালি ফিল আপ করলেই হবে, দ্যাটস ইট। ইটস অলওয়েজ ওপেন ফর দেম। সো কোনো টাইমে যদি আসতে চায় তো ডেফিনেটলি আসতে পারবেন। আর অলসো যারা শুনতেছেন, আমি ধরে নিচ্ছি যে আপনারা প্রত্যেকেই এভরি ফ্রাইডে আপনারা আসতেন এখানে, অ্যান্ড টু বি অনেস্ট, আর যাই হোক না কেন, দিস শো ওয়াজ অলওয়েজ লাইক কেমনে বুঝাই যে মানে এটা মাস্ট, মানে ইট ওয়াজ কেমনে বুঝাই, একটু খারাপ শোনাবে বাট উই টুক ইট ফর গ্র্যান্টেড আর কি। বুঝতে পারছেন তো, রাইট? যে এই শোটা লাইক আমরা জানতাম যে প্রত্যেক শুক্রবার এটা হবেই। সো সবাই আসতো, শুনতো, ভালো লাগতো, সবাই কমেন্ট করতো, অ্যান্ড সার্ভারটা অ্যাটলিস্ট এই শুক্রবারের এই টাইমটাতে ডেফিনেটলি অ্যাক্টিভ থাকতো। সো উই উইল মিস দ্যাট। কিন্তু কথা হচ্ছে গিয়ে, যেহেতু আপনারা জানতে পারছেন যে তারা এটা নিজেদের সার্ভারে করবে, নিজেদের ফেসবুক পেজ থেকে করবে, which will help them to grow even bigger. So I will request everyone যারা এখন শুনতেছেন, তারা কাইন্ডলি যদি আর কি ওনাদের যে নতুন যে ডিসকর্ড সার্ভারটা আছে সেখানে গিয়ে মানে জয়েন দেন, তাহলে যেটা হবে যে অ্যাটলিস্ট ইউ ওয়ন্ট মিস ইট। আপনাদের কাছে মনে হবে না যে এটা হারায় গেছে, আপনাদের কাছে এটা মনে হতে পারে যে ম্যাক্সিমাম আছে ঠিক আছে, একটা সার্ভার থেকে আরেক সার্ভার চলে গেছে, দ্যাটস ইট। সো ইয়া, বেস্ট অফ লাক এভরিওয়ান, ইনক্লুড সবাইকে বেস্ট অফ লাক বলতেছি। অ্যান্ড আমি দেখতে চাই ইউ গাইজ ডু সামথিং অসম, দ্যাটস ইট। সো ইয়া, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ অন্তিক ফর দিস কাইন্ড ওয়ার্ডস। আমরা যথেষ্ট গ্রেটফুল, আর এই জিনিসটা কখনো হয়তো আমরা ভুলে যাব না। আমরা সবসময় গ্রাউন্ডেড থাকার চেষ্টা করবো যে আমরা কোথা থেকে শুরু করলাম, আর এই প্ল্যাটফর্মটা আমাদের জন্য আসলে অনেক ইম্পর্টেন্ট ছিল। অন্তিককে অসংখ্য ধন্যবাদ জানার জন্য। পরবর্তীতে যেতে চাইবো আমরা ফ্রোজেন ফায়ার অনিন্দর কাছে। অনিন্দ, if you would grace us with some kind words, that would be very much appreciated. থ্যাংক ইউ সো মাচ সিয়াম ভাই। আপনি যখন কথাটা বলছেন আমার শরীর দিয়ে ঘাম ছোটা শুরু হয়ে গেছে, যে কি বলবো, হঠাৎ করে স্পটলাইটের মধ্যে ফেলে দিয়েছেন। আচ্ছা, বেসিক্যালি সিয়াম ভাই, থ্যাংক ইউ ফর দ্য অ্যামেজিং শো। অনেক ভ্যালিউ অ্যাডিং ছিল, যদি বলতে হয় কিছু ভ্যালিউ অ্যাডিং, দিস ইজ দ্য মানে কোড ওয়ার্ড আর কি আমাদের সার্ভার, ফ্যান্টিক সার্ভারের জন্য। আপনাদের এই শোটা
প্রথম দিকে যখন স্টার্ট করেছেন তখন থেকে আমি আর কি সাপোর্ট করে যাওয়ার চেষ্টা করছি, কারণ আই কুড সি যে এই জিনিসটা অ্যাকচুয়ালি ভ্যালু অ্যাড করতেছিল আমাদের সার্ভারে, মানে অনেকটা অংশে লাইভ করা শুরু করছিল। তখনও অন্তিক ভাই গেমিংটা শুরু করেন, যার জন্য অনেক সময় আসতো না কেউ, অ্যান্ড আপনারা তখন ইউ স্টেপড আপ অ্যান্ড দেন অনেক মানুষ আরো রেগুলার আসা শুরু করছে, আমিও থাকতাম। দেন এখানে অলরেডি এখন আছে তারা অনেকে থাকতো, সো দ্যাট ওয়াজ ফান, ভেরি ভেরি ফান। আমি অবশ্য অনেক সময় ডিফেন্ড করে থাকতাম, আই গেস অনেকে নোটিস করছে, দ্যাটস বিকজ আমার এগুলো শুনলে 2-3 দিন ঘুম হয় না, দ্যাটস আ ফ্যাক্ট না, ইউ নো, যার জন্য অনেক সময় ডিফেন্ড করে থাকতাম। বাট আজকে পুরোটা শুনছি অ্যান্ড আই এনজয়েড ইট ভেরি মাচ। প্রথম থেকেও আমি শুনছি, জাস্ট সামটাইমস ইট গেটস স্পুকি। আচ্ছা, আর ইউটিউবে তো এপিসোড গুলো থাকতেছেই, সো আমি ওখান থেকেও আই গেস একটা এপিসোড শুনছিলাম যেটা আমি মিস করছি। সো ডেফিনেটলি ইউটিউবে যদি মিস করে থাকেন কেউ, ইউ ক্যান চেক দেম আউট। আর হচ্ছে ডিসকর্ড সার্ভারটা আমি কেবল জয়েন দিছি, অ্যান্ড আই গেস রেগুলারই চলবে এই শুক্রবারেই। So I'll hop in from time to time whenever I get the chance আর কি। And I would suggest যে এখানে যারা শুনছেন তারাও একবার অন্তত হলেও জাস্ট একবার গিয়ে to show some support, একবার অন্তত গিয়ে শুনে আসবেন ওই সার্ভারে। So basically that's about it. Thanks for everything. Thanks for your entire team, Siam bhai. এক্স্যাক্টলি কারা কারা আছে টিমে এই মুহূর্তে আমি তো মনে নাই। আই নো জরু আছে, আর হচ্ছে ফারহান ছিল, অ্যান্ড আমি এক্স্যাক্টলি নামগুলো মনে নেই সবার। কানা আছে, বাট you know who you are. Props to everyone within the team. আমার ফুল সাপোর্ট আছে আপনাদের সাথে, and yeah, hope for the best. অসংখ্য ধন্যবাদ অনিন্দ তোমার এত সুন্দর ওয়ার্ডগুলোর জন্য। আর হ্যাঁ, আমি আমার টিমের মেম্বারদের নাম আজকে বলে যাবো এখানে। আর অনিন্দর সাপোর্ট সবসময় পেয়ে এসেছি শুরু থেকে, জন্য অনিন্দকে অসংখ্য ধন্যবাদ। হয়তো অনিন্দের সাথে আমার এতটা কথা হতো না, কিন্তু ওর সাপোর্টটা আনডিনায়েবল ছিল। আর আরেকজন মানুষ যে তার আনডিনায়েবল সাপোর্ট দিয়ে সবসময় সাথে ছিল, আছে, আশা করি ভবিষ্যতে থাকবে, সেটা হচ্ছে লাবিব, অলসো নোন এজ স্টুডেন্ট। লাবিব, যদি তুমি কিছু বলতা। থ্যাংক ইউ সিয়াম ভাই। আর আপনারা যখন ফার্স্ট টাইম যখন সার্ভারে আসেন, যখন আপনারা বললেন যে আপনার একটা অমাবস্যা শুক্রবারের মতো একটা শো করবেন, সো আই ওয়াজ কাইন্ড অফ এক্সাইটেড, বিকজ লাইক ছোটবেলায় লাইক রেডিওতে আমি বলতে শুনতাম শুক্রবারে আমার আম্মুর সাথে, সবার সাথে। তো এরকম একটা শো হচ্ছে ডিসকর্ডে হবে, অ্যান্ড আই ওয়াজ কাইন্ড অফ এক্সাইটেড ফর ইট। সো আমি ট্রাই করছি মানে আপনাদেরকে সবকিছু দেওয়ারই, আর যাতে শোটা যাতে ভালোভাবে চালাতে পারেন। আর আর হচ্ছে আমি লাইক আজকে আপনার এই লাস্ট যেই স্টোরিটা ছিল এটা শুনে লাইক আমার সেই জোস লাইক ভয়েস অ্যাক্টিং, তারপর যেভাবে জাস্ট স্টোরিটা বলা হয়েছে, জাস্ট গিভ মি লাইক ওই যে ভূতে ভেবে যেমনি বলে, তো কি বলবো, অসম ছিল। আর আমি হচ্ছে আপনাদের সার্ভার জয়েন করছি, সো প্রত্যেক শুক্রবারে যখন শো হবে আমি অবশ্যই জয়েন করবো। আর কিছু বলার নাই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ভেরি মাচ ওয়েলকাম লাবিব, আর এতগুলো সাপোর্টের জন্য থ্যাংকস। আর আমাদেরকে বেশ অনেকগুলো শোতেই তার প্রেজেন্স দিয়ে গ্রেস করছে জিনিয়া, তাকে থ্যাংকস জানাই। আর জিনিয়া যদি কিছু বলতে চাও। আচ্ছা, এক্সাইটেড ছিলাম কিনা জানি না, বাট এই নিউতে অনেকেই বলছিল যে ডিসকর্ডে হবে না এভাবে শুরু যখন করছিলাম আপনারা, বাট আই নো যে লাইক আমি নৈতিক ভাবে শুরু থেকে বলছিল যে করুক, সবাই দেখতেছে, সবাই শুনতেছে আর কি, সবাই মজা পাচ্ছে, সো ওয়াই নট। অ্যান্ড আমি ভূত এখন শুনতাম সবসময় প্রত্যেকে, এই জন্য এখানেও অনেক সময় আমি আসছি। সো দ্য থিং ইউ গাইস কুড ডু হিয়ার, এটা রেয়ার, আমি আগে কোনোদিন দেখিনি।
স্পেশালি লাইক কার্টুন রিলেটেড সার্ভারে এসে পারফর্ম করা। আই থিঙ্ক ইউ গাইস ডিড অ্যামেজিং। আমরা ট্রাই করছিলাম যত সম্ভব আপনার ফেভারে সবকিছু বলার যাতে ইউ গাইস কুড কন্টিনিউ, বাট হয় নাই। ওয়েল, ইউ ডোন্ট গেট এভরিথিং। সো সার্ভার জয়েন করছি, আমি শুনবো যখন আমি এই টাইমে থাকবো শুক্রবারে। গুড লাক। সো ইয়া, থ্যাংক ইউ সো মাচ জিনিয়া। আর আমি আরেকটা বার ফ্যান্টিক ডিসকর্ড সার্ভারকে আমার হোল হার্টেড থ্যাঙ্কস জানাবো তাদের প্রত্যেকের সাপোর্টের জন্য। আর লিসেনার্স, ইউ আর দ্য রিজন উই স্টিল হিয়ার। আর যাবার আগে হচ্ছে আমি জাস্ট আমার ক্রুদেরকে থ্যাঙ্কস জানাতে চাই যারা সেটা পসিবল করতেছে স্টার্ট থেকে ফিনিশ এখন পর্যন্ত যারা ছিল। আমাদের কিছু মেম্বার যারা কারেন্টলি আমাদের সাথে নাই, সাথে কাজ করছে না, প্রথমে তাদেরকে থ্যাঙ্কস জানাই। তামিম, মুসাইদ, তাওসিফ, এছাড়াও আরো অনেকে যারা এই মুহূর্তে এখানে নাই। আমার কারেন্ট মেম্বারদের মধ্যে এখানে উপস্থিত আছে হচ্ছে উৎসব, হু ইজ গিভিং দিস ওয়ান্ডারফুল ব্যাকগ্রাউন্ড মিউজিক। অনন্য, প্রাপ্তি যারা হচ্ছে আমাদের সাথে স্টোরি টেলার। আথারিন আমার কো হোস্ট, আশা করি আথারিনকে সবাই চেনেন। এছাড়াও রুমান, মিথিলা, ইয়াসিন, বিবেক, ওয়াসি, কোয়াজা এবং সাহিল যে আজকে আমাদের সাথে জাস্ট ভয়েস পার্ট করবে এই শোয়ের পর। অসংখ্য ধন্যবাদ জানাই প্রত্যেকটা টিমমেটকে। তোমরা জানো তোমরা আমার জন্য কতটা ইম্পর্ট্যান্ট। আর তোমাদেরকে ছাড়া শোটা আমি এতটুকুতে কেন শুরুই হতে করতে পারতাম না। আর এই শোয়ের যত মিস্টেক, যত ক্লামজিনেস আর যতটা ইমপ্রুভমেন্ট দরকার আমরা সবটাই চেষ্টা করে যাব। আর এনএমসি ইনশাআল্লাহ আগামী অনির্দিষ্টকাল পর্যন্ত অমাবস্যা শুক্রবার আপনার জন্য প্রডিউস করে যাবে যদি আপনারা আমাদেরকে সাপোর্ট করে যান। যাবার আগে বলে যেতে চাই আমাদের ডিসকর্ড সার্ভার আপনারা চাইলে জয়েন করতে পারেন, লিঙ্কটি দেওয়া রয়েছে। ইউটিউব চ্যানেলের লিঙ্কটিও দেওয়া রয়েছে। এছাড়াও আমার আর কিছু তেমন একটা বলার নাই, যদি আই এম জাস্ট গ্রেটফুল টু এভরিওয়ান। ফ্যামটিককে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো আর ফ্যামটিকে শেষবারের মতো অমাবস্যা শুক্রবার শেষ করছি। আমি সিয়াম আফতাব, নিউমন ক্রু থেকে আপনাদেরকে আরিগাতো গোজাইমাস। আল্লাহ হাফেজ।